নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি আপনারা জানেন যে ভারতের মধ্যে ইনলিগাল ইমিগ্রেন্টদের নিয়ে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি গৃহ মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 30 দিনের সময় দিয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে, এবং বলা হয়েছে 30 দিনের মধ্যে আপনারা গণনা করুন কোথায় কোথায় ইনলিগাল ইমিগ্রেন্ট আছে এবং তাদেরকে খুঁজে বের করে তাদের উপর তদন্ত শুরু করুন, এবং এই 30 দিন সময়ের পরেই তাদেরকে অবিলম্বে ভারত থেকে ডিপোর্টেশন করার প্রস্তুতি নিন। আপনারা এখানে খবরে দেখতেই পাচ্ছেন বিভিন্ন নিউজ আউটলেটে এই নিউজ এসছে। এখানে যদি আমরা অর্গানাইজারের খবর দেখি, সেন্টার সেট 30 ডে ডেডলাইন টু ভেরিফাই ইনলিগাল ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। আমরা এখানে জানবো হোম মিনিস্টার কি আদেশ দিয়েছে এবং এতে কি কি করা হবে এবং এটার প্রভাব আমাদের দেশের মধ্যে কি পড়তে চলেছে, এই সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। সম্প্রতি গৃহ মন্ত্রণালয় অমিত শাহ একটি নির্দেশ জারি করেছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে 30 দিন সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপনাদের রাজ্যের মধ্যে যতগুলো ইনলিগাল ইমিগ্রেন্ট আছে, বাংলাদেশি হোক বা মায়ানমার হোক, যারা নিজেদের ভারতের নাগরিক বলে দাবি করছে তাদের নথিপত্র চেক করুন এবং দরকার হলে ভালোভাবে যাচাই করুন, এবং 30 দিনের মধ্যে এই যাচাই প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। এই পদক্ষেপটি আমরা প্রথমবারের মতো দেখতে পাচ্ছি, যেখানে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে যার মধ্যে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। এটি ভারতের অভ্যন্তরীণ নীতিতে একটা নতুন পর্যায়ের সূচনা হতে পারে। ভারতের মধ্যে ইনলিগাল ইমিগ্রেন্টদের নীতি খুবই জটিল, কারণ বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে আমাদের একটা বড় সীমান্ত রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের পুরো এলাকায় বাংলাদেশের সংযুক্ত। এছাড়া মায়ানমারের সঙ্গে ভারতের একটা বড় সীমান্ত রয়েছে। ভারতের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, বিশেষ করে মায়ানমারের অনেক শরণার্থী মিজোরামের মধ্যে বসবাস করছে। এছাড়া বর্তমানে মণিপুরের মধ্যে যে ধরনের ভায়োলেন্স দেখা যাচ্ছে, সেটার প্রধান কারণ হচ্ছে এই ইনলিগাল ইমিগ্রেন্টদের জন্য। সম্প্রতি আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে ক্রমাগত অভিযোগ আসছে, বিশেষ করে মায়ানমারের রোহিঙ্গা সংকটের কারণে উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের অনেক এলাকাতেই রোহিঙ্গারা এসে বসবাস করছে। শুধুমাত্র সীমান্ত এলাকায় নয়, তারা দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে পৌঁছে গেছে, এমনকি দেশের রাজধানী দিল্লির মধ্যে পৌঁছে গেছে। ভারতের মধ্যে ইনলিগাল ইমিগ্রেন্টদের সমস্যা এই নতুন নয়। বাংলাদেশ থেকে বহু দশক ধরে ভারতের মধ্যে এই ইনলিগাল ইমিগ্রেন্টরা প্রবেশ করে চলেছে। বাংলাদেশ সৃষ্টির আগে থেকে এমনকি পরেও ভারতের মধ্যে তারা প্রবেশ করেই চলেছে, সেটা বাংলাদেশের অর্থনৈতিক কারণেই হোক বা রাজনৈতিক বা অন্যান্য কারণের জন্যই হোক না কেন। এছাড়া আমরা দেখছি যে যেসব সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং মিজোরামের সীমান্তবর্তী এলাকার মধ্যে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সব জায়গাগুলির মধ্যে জাতিগত এবং সাম্প্রদায়িক সংবেদনশীলতা দিনের পর দিন বেড়েই চলেছে। এই প্রবণতা ভারতের জন্য একটা উদ্বেগের কারণ এই এলাকাগুলির মধ্যে জনসংখ্যা খুবই তাড়াতাড়ি পরিবর্তন ঘটছে। বিশেষ করে আসামের মধ্যে থেকে প্রায় অভিযোগ আসছে যে স্থানীয় জনসংখ্যা কমে যাচ্ছে এবং সেই জায়গার মধ্যে ইনলিগাল ইমিগ্রেন্টদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া আমাদের দেশের মধ্যে জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। যখন বিভিন্ন দেশ থেকে ইনলিগাল ইমিগ্রেন্টরা ভারতের মধ্যে আসছে, তার ফলে ভারতের মধ্যে সম্পদের চাপের সৃষ্টি হচ্ছে। ভারতবর্ষ ইতিমধ্যে 140 কোটির দেশ এবং ইতিমধ্যে জনসংখ্যার চাপ এতটাই বেশি যে আমাদের দেশের লোকেদের এই চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া এখন ইনলিগাল ইমিগ্রেন্টরা যদি ভারতের মধ্যে চলে আসে এবং তারা যদি এসে ভারতের লোকেদের সুবিধাগুলো নিয়ে নেয়, বিশেষ করে সরকারের বিভিন্ন ধরনের কল্যাণমূলক প্রকল্প, তাহলে এর ফলে সরকারের যে কল্যাণমূলক প্রকল্পগুলো হচ্ছে সেগুলোর অপব্যবহার করা হচ্ছে। এখানে একটা জিনিস বোঝা দরকার যে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তবর্তী এলাকার জন্য ইনলিগাল ইমিগ্রেন্টের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, আর এই কারণের জন্য গৃহ মন্ত্রণালয় অর্থাৎ অমিত শাহ সমস্ত রাজ্যের জন্য এই নির্দেশ জারি করেছে। এখানে টোটাল 5টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো একটু ডিসকাস করা যাক। প্রথমত হচ্ছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 30 দিনের সময় দেওয়া হয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী রাজ্য নয়, পুরো দেশের কথা বলা হয়েছে। কারণ হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা শুধুমাত্র সীমান্তবর্তী রাজ্য নয়, তারা গোটা দেশের মধ্যে ভাইরাসের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রত্যেকটা নাগরিকের আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা নথিপত্রকে যাচাই করা দরকার। যদি কোনো ব্যক্তির উপর সন্দেহ হয় এবং অবৈধভাবে সে যদি ভারতের মধ্যে এসে থাকে এবং সে যদি ভারতের নাগরিক বলে দাবি করে থাকে, তাহলে তাকে 30 দিনের মধ্যে তার নথিপত্র যাচাই করে তাকে চিহ্নিত করে দেশ থেকে বের করার প্রক্রিয়া শুরু করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে একটা নির্দিষ্ট ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে এবং যেসব ইনলিগাল ইমিগ্রেন্টদের চিহ্নিত করা হবে তাদেরকে এই সেন্টারের মধ্যে রাখা হবে। যদি কোনো জেলার মধ্যে 2-4 জন লোককেও পাওয়া যায়, সেই ইনলিগাল ইমিগ্রেন্টদের রাখার জন্য একটা জায়গা দিতে হবে এবং প্রত্যেকটা ডিটেনশন সেন্টারগুলিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মানবিক মান বজায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে, প্রত্যেকটি জেলা স্তরে একটা করে টাস্ক ফোর্স গঠন করতে হবে, আর যেটা নেতৃত্ব করবে পুলিশ। এই টাস্ক ফোর্সের প্রধান কাজ হবে যেসব ইনলিগাল ইমিগ্রেন্ট আছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদের নথিপত্রকে তদন্ত করা এবং তাদের অবস্থানকে যাচাই করা এবং তাদের ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করা। ফোর্থ পয়েন্ট হচ্ছে মাসিক রিপোর্টিং। প্রতিটি রাজ্যকে প্রতি মাসের 15 তারিখে গৃহ মন্ত্রণালয়কে একটি করে রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্টের মধ্যে গত এক মাসে কতজন ব্যক্তির নথিপত্র যাচাই করা হয়েছে এবং কতজনকে সীমান্ত বাহিনী বা কোস্ট গার্ডের কাছে পাঠানো হয়েছে, এই সব কিছু উল্লেখ করতে হবে। পঞ্চম পয়েন্ট হচ্ছে, একটা জাতীয় ডাটাবেস তৈরি করা হবে
এই ডাটাবেসের মধ্যে যেসব ব্যক্তিকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে ডিপোর্টেশন করা হবে তাদের একটা ডিটেল তথ্য নেওয়া হবে এবং সেটাকে এই জাতীয় ডাটাবেসে আপলোড করা হবে এবং এই তথ্য ভারতের বিভিন্ন সংস্থার কাছে শেয়ার করা হবে। যদি কোনো ইনলিগাল ইমিগ্রেন্ট তাদের আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে থাকে সেগুলোকে বাতিল করা হবে। আমরা দেখেছি যে সম্প্রতি ভারত এবং পাকিস্তান যুদ্ধের আগেই ভারত একটা পদক্ষেপ নিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সমস্ত পাকিস্তানিদের 24 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে। আর সে সময় আমরা দেখতে পাই যে কত ইনলিগাল পাকিস্তানি ভারতের মধ্যে বসবাস করছে এবং তাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব কিছুই রয়েছে, এমনকি তারা ভারতের মধ্যে ভোটও দিয়েছে। তবে ভারত সরকারের এই নির্দেশের পর আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাজ্যই আছে যারা এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করেনি, কিন্তু কিছু কিছু রাজ্য আছে যারা পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সম্প্রতি রাজস্থানের মধ্যে 148 জন অবৈধ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের মাধ্যমে ডিপোর্টেশন করা হয়েছে। দ্বিতীয়ত গুজরাটের সুরাট এবং আহমেদাবাদে প্রায় 6500 ইনলিগাল ইমিগ্রেন্টদের আটক করা হয়েছে এবং তাদেরকে ডিপোর্টেশন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু মিজোরামের মধ্যে পরিস্থিতি একটু জটিল, কারণ হচ্ছে মায়ানমার থেকে আগত শরণার্থী বিশেষ করে চীন এবং জেমি সম্প্রদায়ের প্রায় 33,000 মানুষ মিজোরামে বসবাস করছে। কারণ হচ্ছে মায়ানমারের মধ্যে গত 2-3 বছরে সেনাবাহিনীর তৎপরতার কারণে এই শরণার্থীরা ভারতে আসতে বাধ্য হয়েছে। তবে বর্তমানে তাদেরকে এখন ডিপোর্টেশন করা সম্ভব নয়, কারণ হচ্ছে মায়ানমারের পরিস্থিতি এখন স্বাভাবিক নয়। তবে তাদের সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে রাখা হবে এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার এসব পদক্ষেপগুলো নিচ্ছে এটা কোন আইনের ভিত্তিতে নিচ্ছে? এখানে সরকার বলছে যে ভারতের মধ্যে শরণার্থীদের জন্য কোনো আলাদা করে আইন নেই। তবে ভারতের ফরেনার অ্যাক্ট 1946-এ স্পষ্টভাবে বলা আছে ভারত সরকারের ক্ষমতা আছে ইনলিগাল ইমিগ্রেন্টদের শনাক্ত করা, আটক করা, এমনকি তাদেরকে ডিপোর্টেশন করা। এছাড়া সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বলা আছে ভারতের মধ্যে কোনো ব্যক্তিকে নাগরিকত্ব শুধুমাত্র ভারতের আইন মেনেই দেওয়া যাবে। কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি ইমিগ্রেন্টদের জন্য ভারতের মধ্যে কোনো মর্যাদা দেওয়া যাবে না, কারণ সুপ্রিম কোর্ট আগেও বলেছে যে ইনলিগাল ইমিগ্রেন্টদের ডিপোর্টেশন করা ভারতের সার্বভৌম অধিকার। যদি কেউ ভারতের মধ্যে বৈধভাবে আসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভারতের মধ্যে কেউ অবৈধভাবে আসে তাহলে তাকে ডিপোর্টেশন করা হবে। কিন্তু এর ফলে ভারতের মধ্যে কূটনৈতিক এবং ভূ রাজনৈতিকভাবে কী প্রভাব পড়তে পারে? আমরা যদি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বলি, এখানে ভারত দাবি করছে যে অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করে ভারত বাংলাদেশের মধ্যে ডিপোর্টেশন করে দেবে, কিন্তু বাংলাদেশ সরকার এটাকে অস্বীকার করছে এবং তারা বলছে তারা নিজেদের স্বার্থে যাচাই করবে যে সেই ব্যক্তি বাংলাদেশি না অন্য কেউ। যদি সেই ব্যক্তিকে তাদের বাংলাদেশি বলে মনে হয় তাহলে তাদেরকে গ্রহণ করবে। এখানে একটা বড় সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, কারণ বিশেষ করে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার নেই, এখন বর্তমানে মোহাম্মদ ইউনূস রয়েছে। ফলে ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ অবস্থায় রয়েছে। তাই এখানে দেখার বিষয় হচ্ছে যে সরকার 30 দিন সময়সীমার মধ্যে কীভাবে লোকেদেরকে বাংলাদেশের মধ্যে ফেরত পাঠাবে। এখানে আপনার কি মনে হয় ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে কি কোনো বড় বাধা আসতে চলেছে? ভারত কি সহজেই ডিপোর্টেশন করতে পারবে? কমেন্টে অবশ্যই লিখে জানান।